এই গল্পটা মহেন্দ্র আমলার। আম নেবেন? আম, তাজা তাজা মিষ্টি আম, আম নিয়ে যান। আম। মহেন্দ্র গ্রামে গ্রামে ঘুরে আম বিক্রি করত, যা দিয়ে ওর সংসার চলত। মহেন্দ্রের পরিবার অনেক ছোট ছিল, যেখানে তার স্ত্রী এবং তার একমাত্র আদরের মেয়ে খুশি ছিল। মহেন্দ্র নিজের ছোট পরিবার নিয়ে খুশিতে এবং আনন্দে ছিল। বাবা, আমরা বড় বাড়িতে কবে যাব? মা, তোমার বড় বাড়ি কেন চাই? কারণ ওটা অনেক বড় হবে, অনেক জিনিসপত্র থাকবে, আর আমরা বড়লোক হয়ে যাব। কিন্তু আমি তো এখনো বড় লোক। কিন্তু মা তো বলে আমরা খুব গরিব, আমাদের কাছে বড় বাড়ি নেই, বেশি জামা কাপড় নেই, আর মায়ের কাছে কিছু সোনা দানাও নেই। মানুষকে বড় লোক তার টাকা পয়সা দেখে নয়, যেভাবে বাঁচে তার ওপর নির্ভর করে সবকিছু। আচ্ছা বলো, তুমি পেট ভর্তি করে খাবার পাও তো? হ্যাঁ। আমি তোমাকে জামা কাপড় আর খেলনাও কিনে দিই তো? হ্যাঁ। তুমি স্কুলেও তো যাও? হ্যাঁ বাবা। তো ব্যাস, এর মানে আমরা বড় লোক। আমাদের কাছে দরকারের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য আছে, আর সব থেকে বড় ব্যাপার, আমার কাছে দামি জিনিস আছে। কি জিনিস বাবা? তুমি, আমার ছোট্ট পরি মেয়ে। মহেন্দ্র নিজের মেয়েকে পরি বলতে লাগলো আর খুব জোরে জোরে হাসতে লাগলো। বাচ্চাটাকে তো তুমি খুব ভালো করেই বুঝিয়ে দিলে, আমাকে কি করে বোঝাবে? এখন তাকে কেউ কিভাবে বোঝায় যে নিজেই বুঝতে চায় না? হ্যাঁ হ্যাঁ, তুমি জানো তো সবার ভগবান, তোমাকে তো সবার কথাই চিন্তা করতে হবে, গরিবদের, বাচ্চাদের, কিন্তু আমাদের ভবিষ্যতে চিন্তা করবে কে? এখন তাদের চিন্তাও যদি আমি করি, তাহলে ভগবান কি করবেন? কিছু জিনিস ওনার উপরেও ছাড়তে হয়, বুঝলে কিনা? আর এত চিন্তা করো না। একটা কথা বুঝে নাও, যদি তুমি ভালো কিছু করো তাহলে তোমার সঙ্গেও ভালো ঘটবে। মহেন্দ্রের কথা মহেন্দ্র স্ত্রীর কাছে অর্থহীন ছিল, কিন্তু মহেন্দ্র তার নিজের ভালো মানুষের ওপরই বিশ্বাস ছিল। মহেন্দ্র এত ভালো ছিল যে না সে আমের বেশি দাম নিত আর না কোনো খারাপ আম বিক্রি করত। আরে দিদি, ওই আমটা নিও না, ওর রংটা কালো হয়ে গেছে, আর ওটা ভেতর থেকে খারাপ হয়ে গেছে নিশ্চয়ই। ঠিক আছে দাদা। আর তাই জন্যই গ্রামের সকলে তার সততা দেখে তার কাছ থেকে আম কিনত। সবসময় বাচ্চারা মহেন্দ্রের কাছে আসার চেষ্টা করত, কারণ বিনা পয়সায় আম দিত। সন্ধ্যের সময় যেসব আম বেঁচে যেত সেগুলো গরিবদের মধ্যে বিনা পয়সায় বিলিয়ে দিত। ভগবান তোমার মঙ্গল করুক, তুমি এত ভালো, তার জন্য আমাদের খালি পেটে শুতে হয় না। আমি আর কে মা, যা করার উপরওয়ালাই করছেন। গরিব লোকেরা মহেন্দ্রকে সব সময় আশীর্বাদ করত। একদিনের ঘটনা, মহেন্দ্র নিজের আমের গাড়ি নিয়ে বেরোলো। গরমের সময় ছিল আর তাপমাত্রা খুব বেশি ছিল। মহেন্দ্র একটা গ্রাম ঘুরে হাঁপিয়ে গিয়েছিল। দিদি, একটু জল পাওয়া যাবে কি? হ্যাঁ হ্যাঁ ভাই, নিশ্চয়ই আনছি। মহেন্দ্র জল খেলো আর কাজের জন্য এগিয়ে গেল। এখন মহেন্দ্রর একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়ার ছিল। মাঝের রাস্তাটা খুবই খারাপ ছিল এবং পাথরে ভর্তি ছিল। মহেন্দ্র গাড়ি ধাক্কা দিতে দিতে অনেকটা হাঁপিয়ে গিয়েছিল। একটা বটগাছ দেখতে পায়। একটা কাজ করি, এই গাছটার নিচে কিছুক্ষণ আরাম করে নিই, তারপর রোদ্দুর কমলেই এখান থেকে আবার বেরিয়ে পড়ব। এখানে মহেন্দ্র নিজের গাড়িটা নিয়ে ওই গাছের নিচে গেল আর আরাম করতে করতে ঘুমিয়ে পড়ল। কিছু পরে দুটো বদমাশ লোক সেখান দিয়ে যাচ্ছিল। আরে ওই দেখো, আরে বাপরে, একেই তো বলে খোলা সিন্ধুক। মনে হচ্ছে ওই আমওয়ালাটা অনেক গভীর ঘুম ঘুমাচ্ছে। আমাদের জন্য তো ভালোই না, আমাদের বেশি কষ্ট করতে হবে না, আস্তে আস্তে যাব আর ওই গাড়িটা নিয়ে নিজেদের সাথে পালিয়ে যাব। আর এখন কিছুদিনের জন্য আমাদের আর অন্য কোনো মুরগি খুঁজতে হবে না। কিন্তু ও যদি উঠে যায়? তো কি, ও তো একলা আছে আর আমরা তো দুজন, সব কিছু সামলে নেব। চমন আর বিল্লু আমের গাড়ির সামনে গেল।
চমন মহেন্দ্রের মুখের সামনে হাত ঘোরালো। এ তো গভীর ঘুম ঘুমাচ্ছে ভাই, চল তাহলে। চমন আর বিল্লু যখনই মহেন্দ্রের আমের গাড়িতে হাত দিল, সাথে সাথে বটগাছে যেন প্রাণ চলে আসলো। জাদুর বটগাছ নিজের শাখা প্রশাখা বাড়িয়ে দিল আর বিল্লু আর চমনকে হাওয়ায় তুলে নিল। আরে এটা কি হলো? বাঁচাও বাঁচাও বাঁচাও! ওদের চেঁচামেচিতে মহেন্দ্র ঘুম ভেঙে যায়। আরে এটা এটা কি করে হলো? এই দুটো বদমাশ তোমার আমের গাড়ি লুট করতে চাইছিল। আপনাকে ধন্যবাদ যে আপনি আমার গাড়ি বাঁচালেন। ভালো করলে ভালো অবশ্যই হবে, আর তোমার মতো ভালো লোকের সাথে সব সময় ভালো হওয়াই উচিত। আর যতদূর এই বদমাইশের কথা, আজকে ওদের শাস্তি নিশ্চয়ই পেতে হবে। জাদুর বটগাছটা চমন আর বিল্লুকে উঠিয়ে উঠিয়ে আছাড় মারলো। আরে আমাদের ক্ষমা করে দাও। আমরা এরকম আর কোনোদিন করব না। আরে আমাদের ছেড়ে দাও, আরে আমাদের ছেড়ে দাও। জাদুর বটগাছ ওদের কোনো কথাই শুনলো না আর দুজনকে বেশ ভালো করে মারতে লাগলো। তারপর মহেন্দ্র বটগাছকে ধন্যবাদ জানালো আর নিজের আমের গাড়ি নিয়ে চলে গেল। তো বাচ্চারা, এই গল্পটা আমাদের এটা শেখায় যে আমাদের সব সময় ভালো কাজ করা উচিত। চিল্লু নিজেদের উঠোনের গাছে চড়ে আম পাড়ছিল। এই নাও মা, এইটাও নাও, আর এইটাও নাও। আরে অনেক হয়ে গেছে বাবা, এবার নিচে আসো না। মা এক্ষুনি আসছি, আগে আরো কয়েকটা আম পেড়ে নি। চিল্লু অনেকগুলো আম পেড়ে নিল আর তারপর নিচে নেমে এলো। চিল্লু মনের আনন্দে আম খেতে লাগলো। মিষ্টি মিষ্টি আম খেয়ে ওর খুব আনন্দ হচ্ছিল। চিল্লু, হ্যাঁ রে, এত আম কি তুই একা একা খাবি নাকি? না মা, এ তো অনেক বেশি আছে, তুমিও নাও না। চিল্লুর মাও আম খেতে শুরু করে দিল আর কিছুক্ষণের মধ্যেই ওদের পেট ভরে গেল। এবার অনেক হয়েছে, আর একটা আমও আমি খেতে পারবো না। আমিও, কিন্তু আমরা এবার এই আমগুলো নিয়ে কি করব? কি করা যায় বলতো? তোর বাবাও তো এখন বাড়িতে নেই, নয়তো তোর বাবা এই সব আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে টাকা নিয়ে আসতো। তার জন্য বাবার কি প্রয়োজন আছে? আমি এই আমগুলো বাজারে বিক্রি করে আসবো। তুই এখনো অনেক ছোট, একা একা বাজারে যাবি কি করে? আর জঙ্গলে যদি চোর ডাকাতরা এসব কিছু নিয়ে নেয় তখন? মা, আমি সমস্ত চোর বদমাশদের মজা দেখিয়ে দেব। চলো, আমি সন্ধে অবধি আমগুলো বিক্রি করে ফিরে আসবো, ঠিক আছে? চঞ্চল চিল্লু আমের ঝুড়ি মাথায় নিয়ে বাজারের দিকে রওনা দিল। কিন্তু তার মায়ের কথা অনুযায়ী জঙ্গলে দুটো চোর বসেছিল। শুয়ে পড় আমার চোরের রাজা, শুয়ে পড়, বুঝলি? ধূর্ত লোক একটা। তুই আমাকে ধূর্ত বললি? তোর এত বড় সাহস! না না গুরু, আমি তো তোমার প্রশংসা করছিলাম। প্রশংসা করছিলিস না গালাগালি দিচ্ছিলিস? আরে গুরু, ওই দেখো তোমার শিকার এগিয়ে আসছে। চিল্লুকে নিজেদের দিকে আসতে দেখে মোটুরাম আর গাট্টু দাঁড়িয়ে পড়ল। আরে এবার আমি কি করব? আমার বউ বাচ্চা 1 সপ্তাহ ধরে না খেয়ে রয়েছে। আরে আমার তো মরে যাওয়া উচিত। আমি তো আমার বউ বাচ্চাকে ভরপেট খাওয়াতেও পারি না। আরে গুরু, তুমি এত চিন্তা করছো কেন? ভগবান তোমাকে সাহায্য করার জন্য কাউকে না কাউকে নিশ্চয়ই পাঠাবেন। আমি কি আপনাদের কোনো সাহায্য করতে পারি? তুমি কি আমায় কয়েকটা আম দিতে পারো খাবার জন্য? চিল্লু খুব চালাক, ও একটু ভাবনা চিন্তা করলো। কাকু, আমি আপনাদের এর থেকেও বেশি সাহায্য করতে চাই। আমি তো আপনাদের আসলে সোনার মুদ্রা দিতে চাই। হ্যাঁ? তোমার কাছে কি সত্যি কি সোনার মুদ্রা আছে? না না,
কিন্তু আমি আপনাদের সোনার মুদ্রা পাইয়ে দিতে পারি। সেটা কিভাবে? আমি এই আমগুলো বাজারে নিয়ে যাব, আর এর বদলে আমি সোনার মুদ্রা পাবো, যেগুলো আপনাদের দিয়ে দেব। এই আমগুলোর বদলে তোমাকে সোনার মুদ্রা দেবে কে? চলুন, আমি বলছি, কিন্তু আপনাকে এই আমের ছুরিটা নিজের মাথায় নিয়ে বাজার অবধি যেতে হবে, কারণ আমি তো ছোট বাচ্চা, তাই না? আমি এত ওজন তুলতে পারবো না। যদি আপনি এই ঝুড়িটা তুলে নেন, তাহলে এই সমস্ত সোনার মুদ্রা আপনার। এই কিরে কাট্টু, এই ঝুড়িটা মাথায় নে। কি গুরু, আমি কেন তুলবো? সোনার মুদ্রা তো তুমিই পাবে, তাহলে তুমি তোলো। তুই আমার সাথে তর্ক করছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস! ছেড়ে দাও গুরু, ছেড়ে দাও আমায়। এই তো তুলছি, আমি নিচ্ছি তো আমি। গাট্টু ঝুড়িটা মাথায় তুলে নিল আর সবাই মিলে বাজারের দিকে রওনা দিল। বাজারে পৌঁছে তিনজনে মিলে একটা জায়গায় বসে পড়ল। আম 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 জাদুরাম, আম জাদুরাম জাদুরাম, যে দামেই এগুলো কিনবেন কম মনে হবে। জাদুরাম জাদুরাম, আম নিয়ে যান আম। চিল্লুর কথা একজন পণ্ডিত শুনতে পেলেন। আসুন আসুন মহারাজ, জাদুরাম নিয়ে যান। আরে এই আমের মধ্যে কি এমন জাদু থাকতে পারে? এগুলো তো একেবারে সাধারণ আম। তোমার তো এগুলো আমাকে দান করে দেওয়া উচিত। মহারাজ, যদি আপনাকে আমগুলো দান হিসাবে দিতে পারতাম তাহলে অবশ্যই দিতাম, কিন্তু এই জাদুর আমের একটা রহস্য আছে। এই আম গাছটা হঠাৎ একদিন মাটি ফুঁড়ে বেরিয়ে এলো, আর ওতে একসঙ্গে অনেক আম ধরেছিল। আর মহারাজ, আপনি জানেন, আমি এই আমগুলো 2 সপ্তাহ আগে পেরেছিলাম, কিন্তু এখনো এগুলো একদম টাটকা আছে। আমি তো এই আমগুলো নিয়ে রাজা মশাইয়ের কাছে গিয়ে ভালো পুরস্কার পেতে চেয়েছিলাম, কিন্তু আমি একটা ছোট বাচ্চা, তাই না? রাজা মশাইয়ের কাছে কি করে যাব? তাই জন্যই এখানে বিক্রি করছি। যদি আমি এই আমগুলোকে কিনে এর বদলে রাজার কাছ থেকে বড় পুরস্কার নিয়ে নি, কত দাম এগুলোর? পুরো ঝুড়িটার দাম 30টা স্বর্ণ মুদ্রা। এ তো দেখছি দামটা খুব বেশি, কিন্তু রাজার পুরস্কার তো অনেক বেশি হবে। ঠিক আছে, দিয়ে দাও। মোটুরাম আর গাট্টু চিল্লুর বুদ্ধি দেখে অবাক হয়ে গেল। তারপর তিনজন মিলে সোনার মুদ্রা ভাগ করতে লাগলো। 10টা আমার, 10টা গাট্টুর, আর 10টা এই হলো তোমার। না না, আমার মুদ্রা চাই না। আমি তো আমার মুদ্রা তাকেই দেব যে সব থেকে বেশি শক্তিশালী হবে। তাহলে দাও, আমাকে দিয়ে দাও। গুরু, আমি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী। আচ্ছা, তাহলে এই নে। দুজন চোর নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো, আর চালাক চিল্লু সব সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কোনো জঙ্গলে 2টো গাছ ছিল, একটা আম গাছ আর অন্যটা ছিল অশ্বত্থ গাছ। আম গাছটা তার স্বভাবের মতোই মিষ্টি আর নরম স্বভাবের ছিল। অন্যদিকে অশ্বত্থ নিজের স্বভাবের মতোই রাগী, অহংকারী আর খিটখিটে ছিল। একদিন ওই জঙ্গলে একটা রানী মৌমাছি তার দলবল নিয়ে থাকতে এলো। অশ্বত্থ গাছকে দেখে রানী খুশি হয়ে তার সঙ্গী সাথীদের বলল, এই গাছটা অনেক বড় আর ঘন, আমরা এই গাছের সাথে ওর ডালে চাক বানানোর কথা বলি। হো গাছ দাদা, আমি আমার সঙ্গীদের সাথে চাক বানানোর জায়গা খুঁজছি। আমরা কি আপনার ডালের ওপর আমাদের চাক বানাতে পারি? না, কেউ আমার উপর রাজত্ব করুক বা আমার উপর ঘর বাঁধুক, এটা আমার পছন্দ না। তুমি তোমার ঠিকানা অন্য কোথাও খোঁজো, যাও এখান থেকে। অশ্বত্থ গাছের এই ব্যবহারে রানী মৌমাছি উদাস হয়ে গেল। তখন আম গাছ রানী মৌমাছিকে নিজের কাছে ডাকলো আর বলল, রানী মৌমাছি, তুমি তোমার সাথীদের নিয়ে এইখানে এসো আর আমার ডালে চাক বাঁধো। তোমাদের কাজে লাগলে আমি খুব খুশি হব। ধন্যবাদ আম ভাই।